হ্যালো বন্ধুরা, তোমাদের সূচিপত্রে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারজান তাহা চলে এসেছি আবারও তোমাদের সামনে উদ্ভিদ বিজ্ঞানের বায়োটেকনোলজি যে চ্যাপ্টারটি, সেটার খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে জিন ক্লোনিং। তো আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অর্থাৎ আরডিটি। তো এর পরবর্তীতে আমরা বলেছিলাম যে এই আরডিটি করার পরে অর্থাৎ আরডিটি প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরে কিন্তু আমার জিন ক্লোনিং করতে হয়, কারণ আমরা যে কাঙ্ক্ষিত ডিএনএটি পেয়েছি, কাঙ্ক্ষিত ডিএনএ অর্থাৎ আমরা যে রিকম্বিনেন্ট ডিএনএটি পেয়েছি যেটা আমাদের দরকার ছিল, সেই ডিএনএটাকে আমরা যদি ইউজ করতে চাই তাহলে সেটার ক্লোন তৈরি করতে হবে। আচ্ছা, তো হোয়াট ইজ ক্লোন? তো আমরা অনেক সময় এই ওয়ার্ডটার সাথে সবাই কম বেশি পরিচিত আছি যে হচ্ছে ক্লোন জিনিসটা কি। তো তাও তোমাদের সুবিধার জন্য আমি এই বায়োলজিতে আসলে ক্লোন জিনিসটা কি সেটা একটু তোমাদেরকে বলি। তোমরা সবাই কিন্তু জেনোটাইপ এই ওয়ার্ডটা সম্পর্কে অবগত আছো। তো জেনোটাইপটা কি? ধরো একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স এর জেনোটাইপ কি হতে পারে? তো দেখো, জিনের টাইপই হচ্ছে জেনোটাইপ অর্থাৎ জেনেটিক্যাল কনস্টিটুয়েন্টস। এখন দেখো, যেমন আমি তোমাকে বলি, ধরো একটা ফসল, সেটা হচ্ছে টল অর্থাৎ লম্বা, তাহলে তার জেনোটাইপ হতে পারে টি, অর্থাৎ টি যদি আমি বড় হাতের দিই তাহলে আমি কি বুঝাচ্ছি যে এটা হচ্ছে ডমিনেন্ট, আর টি যদি ছোট হাতের দিই সেটা বোঝাচ্ছি আমি রিসিসিভ। তো অর্থাৎ একটা হচ্ছে ডমিনেন্ট জিন, একটা হচ্ছে রিসিসিভ জিন, অর্থাৎ এইটা হচ্ছে ডমিনেট করবে, আর এই জিনটা হচ্ছে প্রথম জেনারেশনে প্রকাশ না পেলেও পরবর্তী জেনারেশনে প্রকাশ পেতে পারে। ঠিক আছে, যাই হোক, এটা নিয়ে আমাদের ডিটেলস পড়ালেখা এখন দরকার নেই, তবে আমার কি দরকার যে জেনোটাইপটা বোঝা। তো দেখো, একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্সের জেনোটাইপ যদি এটা হয়, তাহলে এই যেই জেনোটাইপ রয়েছে, এই একই জেনোটাইপ সম্পন্ন কোনো একটা উদ্ভিদ অথবা প্রাণী বা কোনো একটা জীবের অংশ যদি আমরা কপি করি, অর্থাৎ হুবহু এর অনু একদম আমরা কি বলি, আমরা হচ্ছে ডিএনএ অনুলিপিত যেভাবে হয়েছে আমরা সেটাই যদি এই এর ক্ষেত্রে করতে পারি, এই জেনোটাইপের ক্ষেত্রে, তাহলে সেটাকে আমরা বলবো জিন ক্লোনিং। অর্থাৎ যদি আমি বলি তাহলে এইভাবে বলবো যে জিন ক্লোনিং হচ্ছে কোনো জীবাংশ বা জীবের জেনোটাইপের কপি তৈরি করে এর সংখ্যা বৃদ্ধি করা। তো এটা যদি আমরা বলি তাহলে আমরা আসলে জিন ক্লোনিংটা সম্পর্কে বুঝতে পারবো। অর্থাৎ আমাদের টার্গেটটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ আমরা যে রিকম্বিনেন্ট ডিএনএটা পেয়েছি সেটা থেকে যদি আমি আমার যে কাজটা রয়েছে, কারণ আমি কিন্তু ফার্স্ট ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আমরা কি করি, আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং মধ্যে বিভিন্ন কাজ রয়েছে, তবে আমরা খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফের সাথে রিলেটেড যেমন হচ্ছে ইনসুলিন তৈরি, এটা নিয়ে আমি পরের ক্লাসেই পড়বো আমরা ডিটেইলসে। তো যেমন ইনসুলিন তৈরির জন্য আমাদের ইনসুলিন দরকার। তো এখন আমি ইনসুলিন সমৃদ্ধ যেই জিনটা তৈরি করতে পেরেছি সেটা যদি আমি ক্লোন না করি তাহলে আমি পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তো পাবো না, কারণ আমি একটি জীব থেকে কি পর্যাপ্ত ইনসুলিন পাবো না। তো এই জন্য আমার জিনের ক্লোনটা করা দরকার। তো এই হচ্ছে জিন ক্লোনিং। এখন আসো, আমি লিখে রেখেছি, দেখো জিন ক্লোনিং এর প্রকারভেদ সম্পর্কে পড়ি। দেখো, জিন ক্লোনিং এর প্রকারভেদ মূলত দু প্রকারের। একটা হচ্ছে ডিএনএ ক্লোনিং, আর আরেকটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে বলি একদম সহজ, ডিএনএ ক্লোনিং আর রিপ্রোডাক্টিভ ক্লোনিংটা আসলে কি। দেখো, ফার্স্ট যদি আমি বলি ডিএনএ ক্লোনিং নিয়ে, দেখো ডিএনএ ক্লোনিং হচ্ছে ডিএনএ এর ক্লোনিং হবে, অর্থাৎ আমরা যে লাস্ট ক্লাসে পড়েছিলাম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অর্থাৎ আরডিটি,
আরডিটি প্রক্রিয়াটা সম্পন্ন করার পরে আমরা যেই ডিএনএটা পেলাম যেটাতে আমাদের কাঙ্ক্ষিত জিনটি রয়েছে, সেই ডিএনএটাকে যখন আমি কোনো মাধ্যম দ্বারা ক্লোন করব, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করব, সেটাই হয়ে যাবে ডিএনএ ক্লোনিং। তো এই ডিএনএ ক্লোনিংটা হচ্ছে একটা সেল বেসড মেথড, অর্থাৎ এই পদ্ধতিটা করতে অবশ্যই সেল দরকার হবে। সেল ছাড়া কিন্তু এই পদ্ধতিতে করা সম্ভব না ডিএনএ ক্লোনিং। এখন আমি যদি এবার দ্বিতীয় পদ্ধতিটার নাম বলি, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং। দেখো এখানে আমি প্রথম যে ওয়ার্ডটা লিখেছি সেটা দিয়ে বোঝা যায় যে রিপ্রোডাকশন মানে জনন অথবা প্রজনন। তো এই ক্লোনিংটা প্রজননে ব্যবহৃত হয়। দেখো এটার একটা ইতিহাস আছে। সর্বপ্রথম যদি বলি যে সর্বপ্রথম এই যে রিপ্রোডাক্টিভ ক্লোনিং এটা করা হয় হচ্ছে 1996 সালে সফলভাবে একটি ভেড়া যার নাম হচ্ছে ডলি। তো ডলি দ্বারা এই রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর সফল কার্যক্রম সম্পন্ন হয়। তো কি হয়েছিল এক্ষেত্রে, ধরো ডলিকে রিপ্রোডাক্টিভ ক্লোনিং কিভাবে করা হয়েছিল যদি আমি বলি, তো কি হয়, একটি পুরুষ ভেড়ার জনন কোষ সেটিকে নেওয়া হয়েছে, সেটিকে নিয়ে একটি এমন মাধ্যমে রাখা হয়েছে যেটা এটি জীবিত থাকতে পারে, পর্যাপ্ত পুষ্টি সম্পন্ন একটি জায়গা, অর্থাৎ একটি এমন জায়গা যেখানে আমার এই জনন কোষটি জীবিত থাকবে এবং পর্যাপ্ত পুষ্টি উপাদান পাবে। ঠিক একইভাবে একটি মহিলা অর্থাৎ স্ত্রী ভেড়ার জিন থেকে স্ত্রী ভেড়ার জনন কোষ থেকে ডিম্বাণু নিয়ে সেটাকেও আমার ওইরকম একটা মাধ্যমে রাখা হয়েছে যেখানে সেটি জীবিত অবস্থা থাকবে এবং পর্যাপ্ত পুষ্টি উপাদান পাবে। তো তারপর কি হলো, তাদের নিষেক করা হলো, অর্থাৎ ফার্টিলাইজেশন হলো। ফার্টিলাইজেশনের পরে এমন অবস্থায় যে ভ্রূণ তৈরি হবে, অর্থাৎ ফার্টিলাইজেশনের পরে ভ্রূণ তৈরি হবে এমন পর্যায়ে সেটিকে আরেকটি নতুন ভেড়া যে প্রজননে সক্ষম এমন ভেড়াতে স্থানান্তর করা হয়। তো স্থানান্তর করার ফলে কি হলো, জিন কিন্তু অর্থাৎ মাতৃজিন এবং পিতার জিন কিন্তু আলাদা, মানে অর্থাৎ দুটো অন্য ভেড়া থেকে এসে কিন্তু তাদের যে ভ্রূণটা সেটি আসলে বড় হলো কোথায়, অপর একটি তৃতীয় ভেড়ার দেহে। তখন কি হলো, এই ডলি হচ্ছে তৈরি হলো, অর্থাৎ তৈরি বলতে আমি কি বলবো, ডলির প্রজনন হলো এবং সেটি হয়েছে 1996 সালে। তো তখন 1996 সালে এরকম হওয়ার ও তৈরি করার বদৌলতে আমরা কিন্তু এখন এই মানব দেহেও এই পদ্ধতি অবলম্বন করতে পারছি। অর্থাৎ অনেকেই আছে যারা ইনফার্টাইল, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই পদ্ধতিটা ইউজ করা হয়। তোমরা যারা অক্ষয় কুমারের গুড নিউজ মুভিটা দেখেছো তাদের আইডিয়া থাকার কথা যে ওখানেও কিন্তু এই রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর একটা ব্যবহার রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি ডিএনএ ক্লোনিং এবং রিপ্রোডাক্টিভ ক্লোনিং নিয়ে আলোচনা। তো এখন আমি একটা ইম্পর্টেন্ট এবং একটা অ্যাডভান্স টেকনোলজি নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি তোমাদের সাথে। সেটা হচ্ছে, দেখো আমি লিখে রেখেছি পিসিআর। তো পিসিআর এর যদি ফুল ফর্ম আমি বলি সেটা হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। দেখো পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তো এই পদ্ধতিতে আসলে কি হয়, আমি একটু আগে তোমাদের যখন ডিএনএ ক্লোনিং নিয়ে বলেছিলাম সেটা একটা সেল বেসড, অর্থাৎ কোষের সাহায্য ছাড়া সেই পদ্ধতিটি হবে না। কিন্তু পিসিআরটা হচ্ছে একটি ইনভিট্রো মেথড, অর্থাৎ এটি একটি কাচের ভেতরে, আমরা কিন্তু এটা পড়েছি আগেও, এটি একটি কাচের ভেতরে হবে, যে হোয়াট ইজ ইনভিট্রো। তো এটি কিন্তু আলাদা একটি মাধ্যমে হবে এবং এটা একটা এনজাইম বেসড মেথড। তো এটা নিয়ে আমি বেশি আলোচনা করব না, তাও তোমাদের পদ্ধতিটা তোমাদের জানার জন্য আমি তোমাদেরকে বলে দেই। তো কি হয়, এই পিসিআর একটা মিক্সচার আছে, পিসিআর মিক্সচার, আর আমরা কি করছি, কোনো পার্টিকুলার ডিএনএ কে ক্লোন করব,
তাহলে আমার উপাদান যদি কি কি লাগবে সেটা আমি বলি। পিসিআর মিক্সচার লাগবে, ওই পার্টিকুলার ডিএনএ লাগবে, এবং আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে প্রাইমার। তো এই তিনটা জিনিসের মিক্সচারকে আমি 95°C তাপমাত্রায় উত্তপ্ত করব। যদি উত্তপ্ত করি তাহলে কি হবে, এই যে ডিএনএ এর যে ডাবল স্ট্র্যান্ড আছে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে, এবং এই ডিএনএ ডাবল স্ট্র্যান্ড যখন আলাদা হয়ে যাবে তখন কি হবে, এই প্রাইমারের অ্যাক্টিভিটিটা প্রকাশ পাবে, অর্থাৎ এই প্রাইমার আমার যেই ডিএনএ অনুলিপন সেটা শুরু করতে পারবে। সেই শুরু করার জন্য আমার এই 95°C তাপমাত্রাটাকে ঠান্ডা করে 55°C তাপমাত্রা নিয়ে আসতে হবে। অর্থাৎ এই মিক্সচারটা যখন আমি আবার ঠান্ডা করে 55-এ নিয়ে আসব তখন আমার এই প্রাইমার অ্যাক্টিভিটিটা শুরু হবে। তো শুরু হওয়ার পরে কি হবে, আমার এই ডিএনএ এর যে অনুলিপন সেটা শুরু হবে। তো সেটা হওয়ার জন্য কি আমার আবার সেটাকে 75°C তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। তো দেখো আমি তাপমাত্রার উঠানামা করছি, একবার 95°C তাপমাত্রায় উত্তপ্ত করলাম, তারপর আমি ঠান্ডা করলাম 55-এ, দেন আবার আমি উত্তপ্ত করলাম হচ্ছে 75°C তাপমাত্রায়। এবং এই যে প্রসেসটা, এই প্রসেসের মাধ্যমে আমার তৈরি হলো এই একটি ডিএনএ ক্লোন। তো এই জন্য আমার তো একটি দিয়ে হবে না, আমার মিলিয়ন্স ক্লোন দরকার। তো এই যে আমি পদ্ধতিটা বললাম এটা মিলিয়ন্স টাইম হতে থাকবে অটোমেটিক্যালি, এবং এরই মাধ্যমে আমার কাঙ্ক্ষিত যেই ক্লোন সেই ক্লোনগুলো আমরা পাবো। এবং এজন্য এই পদ্ধতিটা আসলে এনজাইম বেসড হওয়ার কারণে খুবই কম সময়ে অধিক ডিএনএ এর ক্লোন কিন্তু আমরা পেতে পারি। এজন্য অ্যাডভান্স এই পদ্ধতিটা আমার ব্যবহার করা হয়েছে। বিজ্ঞানী ক্যারি মুলিস এটা কিন্তু প্রথমে আবিষ্কার করেন সর্বপ্রথম, ঠিক আছে। তো এই হচ্ছে পিসিআর নিয়ে আলোচনা। তো এরপর দেখো আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীব প্রযুক্তির ব্যবহার। তো এরপরে আমাদের মূলত এই ব্যবহার নিয়ে আলোচনা। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমাদের এই যে চ্যাপ্টারটার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা কি কি ব্যবহার করতে পারছি আমাদের লাইফে এই যে ডিএনএ বা হচ্ছে জীব প্রযুক্তিকে, তো সেটাই আসলে জানা। তো আমি আজকে এই ক্লাসে শুধু তোমাদের কৃষি ক্ষেত্রে কি ব্যবহার রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আমি বেশি উদাহরণ দিব না, আমি তোমাদের কিছু উদাহরণ দিব। উদাহরণগুলো তোমরা যদি আসলে বুঝতে পারো তাহলে আসলে তোমরা বেসিক প্রসেসটা কিন্তু বুঝে ফেলবে যে কিভাবে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমার এই জীব প্রযুক্তির ব্যবহার হচ্ছে কৃষি ক্ষেত্রে। তো আজকে আমরা কৃষি ক্ষেত্রে নিয়ে পড়ব, পরবর্তী ক্লাসে আমরা মূলত চিকিৎসা ক্ষেত্রে কিভাবে কাজটা হয় সেটা নিয়ে আলোচনা করবো। তো দেখো কৃষি ক্ষেত্রে আমরা কি করছি। তো দেখো এক ধরনের আমেরিকায় এক ধরনের তুলা গাছ রয়েছে। তো কি হয়, সেই তুলা গাছে হচ্ছে পোকার সংক্রমণ অনেক বৃদ্ধি পেয়েছিল। তো কি হয়, এর ফলে এর উৎপাদন অনেকাংশে হ্রাস পেয়েছে। তো বিজ্ঞানীরা কি করলেন, বিজ্ঞানীরা এমন এক ধরনের ব্যাকটেরিয়ার জিন, ঠিক আছে, ওই তুলা গাছে স্থানান্তরিত করলেন, যেই ব্যাকটেরিয়ার জিনটা ওই পোকা নিধনে সক্ষম। অর্থাৎ মানে ওই পোকার আক্রমণ সেই ইয়েতে হবে না, কারণ সেই জিনটাতে ইনসেকটিসাইড সমৃদ্ধ জিন রয়েছে। আচ্ছা আমি তোমাদের আরেকবার বলি সহজ করে, যে আমেরিকার একটা তুলা গাছে কি হয়, পোকার আক্রমণ অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে। তো পোকার আক্রমণ যদি বৃদ্ধি পায় এর ফলে কি হবে, ফলন কমে যাবে। তো এখন আমার যদি ফলন বৃদ্ধি করতে হয় আমার কি করতে হবে, হয় এই পোকার নির্মূল করতে হবে, অথবা এমন কোনো তুলা গাছ তৈরি করতে হবে যে নিজেই এই পোকাগুলোকে নিধনে সক্ষম। তো বিজ্ঞানীরা কি করলেন, এমন একটি ব্যাকটেরিয়ার জিন ওই তুলা গাছে প্রবেশ করালেন, যেই ব্যাকটেরিয়ার এই ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক এর ক্ষমতা রয়েছে। তো তারা কি করলো, ওই জিনে যখন এই জিনটা প্রবেশ করালো, সেই তুলা গাছটা আমার ওই পোকা সহনশীল, অর্থাৎ
সে মানে ওই পোকা ওই সেই গাছগুলোকে কোনো ক্ষতি করতে পারছে না, অর্থাৎ ফলনটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক একইভাবে যদি আমি আরেকটা উদাহরণ দেই, তো দেখো একটি পদার্থ গ্লাইকোসেট নামক একটি পদার্থ যেটি আগাছা নিধনে সক্ষম, উদ্ভিদের ৭৮ ধরনের বিষাক্ত আগাছা থেকে ৭৬টিকেই ধ্বংস করতে সক্ষম এই গ্লাইকোসেট। তো এটি ব্যবহার করা হয় হচ্ছে আগাছা নিধনে। তো এখন এই যে গ্লাইকোসেট রয়েছে এটি কি করছে, আগাছা তো নিধন করছে, সাথে সাথে উদ্ভিদেরও ক্ষতি করছে। তো এখন কি হয়, আমি যদি এই গ্লাইকোসেটটার ব্যবহার ঠিক মতো না করতে পারি, সেটা কি করবে, আলটিমেটলি উদ্ভিদের ফলন বৃদ্ধি থেকে উদ্ভিদের ফলন আরো কমিয়ে দিবে, হ্রাস করবে। তো বিজ্ঞানীরা এজন্য এর সমাধান হিসেবে কি করলেন, এই গ্লাইকোসেট সহনশীল এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে যেটি গ্লাইকোসেটকে ধ্বংস করতে পারে। তো সেই ব্যাকটেরিয়ার জিনটা আমার ওই পার্টিকুলার উদ্ভিদে স্থানান্তর করলেন। করার ফলে কি হয়, আমি সেই উদ্ভিদের ফলনে যদি গ্লাইকোসেট ইউজ করি তাহলে আগাছা নিধন হচ্ছে কিন্তু উদ্ভিদের কোনো ক্ষতি হচ্ছে না। তো এটা আরেকটা হচ্ছে আমার কৃষিক্ষেত্রে ব্যবহার। তো এরপরে আমি যেই পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, তোমরা সবাই সুপার রাইস বা হচ্ছে গোল্ডেন রাইস সম্পর্কে জানো অথবা না জানতে পারো, আমি আজকে তোমাদেরকে বলছি। দেখো, সুপার রাইস অথবা গোল্ডেন রাইস এটা হচ্ছে এক ধরনের ধান, যে ধানে ভিটামিন এ সমৃদ্ধ বা উৎপাদনকারী জিন রয়েছে। এখন কেন এই জিন? দেখো, আমাদের এশিয়া মহাদেশে মূলত ভিটামিন এর একটা ঘাটতি সবারই থাকে। তো এজন্য আমাদের এশিয়া মহাদেশের মানুষের মধ্যে কিন্তু রাতকানা রোগটা দেখা যায়। তো বিজ্ঞানীরা কি করলেন, এর সমাধান হিসেবে যেন তাদের এশিয়ার মানুষদের ভিটামিন এ এর ঘাটতি না হয়, তো ওরা কি করলেন, এক ধরনের ধানে আমার ভিটামিন এ উৎপাদনকারী জিন প্রবেশ করিয়ে দিলেন এবং সেই জিনটা এই রাইসে প্রবেশ করার ফলে আমরা কি হলো, সেই রাইসটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ভিটামিন এর যে অভাবটা সেটা অনেকাংশে লাঘব হবে। তো এই জন্য সেই রাইসটাকে আমার ব্যবহার করা হয়। তো এই রাইসটার নামই আসলে সুপার রাইস বা গোল্ডেন রাইস। তো এই হচ্ছে আরেকটা ব্যবহার। তো আমি তোমাদেরকে আরেকটা ব্যবহার সম্পর্কে বলবো। তো সেটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট জেনেটিক্যালি মডিফাইড ফসলের ক্ষেত্রের যে ব্যবহারটা, অর্থাৎ বাংলাদেশে 2014 সালে সরকার বাংলাদেশের প্রথম জেনেটিক্যাল মডিফাইড কোনো উদ্ভিদ উৎপাদনের অনুমোদন দিয়েছে। সেটা হচ্ছে একটা বেগুন, অর্থাৎ বেগুন গাছ। তো সেই বেগুনটাকে বলা হয় বিটি বেগুন। তো এক্ষেত্রে কি হয়েছে, এই বিটি বেগুনটাকে বলা হয় এই কারণেই, কারণ ব্যাসিলাস থুরিনজিয়েনসিস নামক একটা ব্যাকটেরিয়া, যেই ব্যাকটেরিয়ার একটা প্রোটিন রয়েছে হচ্ছে ক্রিস্টাল জিন প্রোটিন। ক্রিস্টাল জিন প্রোটিন। তো এই যে প্রোটিনটা, এই প্রোটিনটার কি হয়, এই প্রোটিনটা স্থানান্তর করা হয় হচ্ছে আমার ওই বেগুন উদ্ভিদে। তো বেগুন উদ্ভিদে ওই প্রোটিনটা স্থানান্তর করলে সেই যেই উদ্ভিদটা আমরা পাচ্ছি, অর্থাৎ বেগুন গাছটা পাচ্ছি, সেটা কি করছে, আমাদের যেই কীটনাশকের আক্রমণ সেটাকে রোধ করছে। এবং আমাদের বাংলাদেশের যেই কৃষকরা, তারা আমরা সবাই জানি তাদের দারিদ্রতা হারটা অনেক বেশি। তো তাদের কিন্তু কীটনাশকের খরচ প্রায় 70% কাছাকাছি অথবা তার থেকেও বেশি কমে যাচ্ছে। তো এজন্য এই ফার্স্ট জেনেটিক্যালি মডিফাইড যেই উদ্ভিদ বাংলাদেশের, সেটা হচ্ছে যেটা অনুমোদন পেয়েছে, সেটা হচ্ছে এই বিটি বেগুন। এখন অবশ্য বর্তমানে অনেক ধরনের জেনেটিক্যালি মডিফাইড উদ্ভিদ এবং ফলমূল সেগুলো ব্যবহার করা হয়েছে, তবে ফার্স্ট এই বিটি বেগুনই আমার ব্যবহার হয়েছে। তো মোটামুটি এই কয়টা যদি তোমরা মনে রাখো, সেগুলো তোমরা পরীক্ষায় লিখতে পারো, অথবা বিষয় এমনি নর্মালি হচ্ছে এইগুলো নিয়ে ডিটেলস কোশ্চেন দেয় না, বাট অনেক সময় দিতে পারে।
যে কৃষিক্ষেত্রের ব্যবহার লিখো, তখন তোমরা এই পয়েন্টগুলো যদি দিতে পারো আই গেস এনাফ। তো এমনও জানার জন্য এটা খুবই দরকার এই জিনিসগুলো, কারণ বেসিক গুলো থাকলে আসলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। তো এর পরের ক্লাসে আমরা কৃষিক্ষেত্রের, আজকে তো আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করলাম, এর পরের ক্লাসে আমরা চিকিৎসা ক্ষেত্রে যে ব্যবহার রয়েছে জিনের বা অর্থাৎ ডিএনএ ক্লোনিং এর হচ্ছে আমার জীব প্রযুক্তির, সেটা নিয়ে আলোচনা করব। আমরা ইনসুলিন কিভাবে উৎপাদন হচ্ছে, ইন্টারফেরন কিভাবে উৎপাদন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে আমাদেরকে কোনো কোশ্চেন যদি কনফিউশন থাকে সেটা আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, এবং আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।